আসসালামু আলাইকুম সবাইকে। আমরা বেশ কিছু নিউরোএন্ডোক্রাইন টিউমার আসলে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে আসলে দেখতে পাই। দেখা যাচ্ছে আমাদের যে নিউরোএন্ডোক্রাইন টিউমারগুলো আছে, সংক্ষেপে নেট লেখা যেতে পারে, মানে আমি সংক্ষেপে লিখব। সো নেট বা নিউরোএন্ডোক্রাইন টিউমার মোস্টলি তাদেরকে আমরা আসলে কোথায় পাই? তাদেরকে আমরা পাই প্যানক্রিয়াসে, তাদেরকে আমরা পাই আমাদের গাট বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, সেখানে আমরা নর্মালি তাদেরকে পেয়ে থাকি। এখন অ্যাজ এ হোল, জাস্ট এটার জন্য বলছি না, অ্যাজ এ হোল নিউরোএন্ডোক্রাইন টিউমারের বৈশিষ্ট্যগুলো আমরা আসলে কী দেখি? মেজরিটি অফ দেম অ্যাকচুয়ালি ম্যালিগন্যান্ট। মেজরিটি, সবাই না, বাট মেজরিটির ক্ষেত্রে আমরা দেখি ম্যালিগন্যান্ট, এবং মেজরিটি আসলে আমরা দেখি তারা কিছু হরমোন সিক্রেট করতেছে। এখন যে হরমোন সিক্রেট করে সেটা নিয়ে কিছু কথা আছে। এই টিউমারটা যে ধরনের সেল দ্বারা গঠিত হচ্ছে বা টিউমারটা যে ধরনের সেল দ্বারা কম্পোজড হচ্ছে, ওই সেল যে হরমোনকে প্রডিউস করার কথা তারা মোস্ট অফ দ্য টাইম সেই হরমোনই প্রডিউস করে। তাহলে সেইটা তো তার নর্মালি ওই সেল ওই হরমোনই প্রডিউস করার কথা, ওটাই প্রডিউস করছে। যেমন জাস্ট ফর এক্সাম্পল মনে করি কোনো একটা পেশেন্টের ইনসুলিনোমা আছে। এখন ইনসুলিনোমা এটা একটা নিউরোএন্ডোক্রাইন টিউমার, ডেফিনেটলি এটা একটা নিউরোএন্ডোক্রাইন টিউমার। এটা কোত্থেকে অ্যারাইজ করতেছে? এটা হচ্ছে বেটা সেল অফ দ্য আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, তাই না? সো এখন এই যে বেটা সেল, তার কাজই হচ্ছে ইনসুলিন প্রডিউস করা। এখন ইনসুলিনোমাতে ইনসুলিন হরমোনটাই বেশি বেশি করে প্রডিউস করতেছে, এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু আমি বলতেছি যে সামটাইমস এই সেলগুলো কিছু একটোপিক হরমোন প্রডিউস করে। দেখা যাচ্ছে এমন একটা টিউমার অ্যারাইজ করছে যে টিউমারটা, ফর এক্সাম্পল মনে করি, জাস্ট ফর এক্সাম্পল, যে ওই সেলটা ভিআইপি হরমোনটা রিলিজ করতেছে, কিন্তু তার নর্মালি ভিআইপি হরমোন রিলিজ করার কথা না, একটোপিক প্রোডাকশন হচ্ছে। বা ভিআইপি বলাটা ঠিক হবে না, আমি আরেকটা বেটার একটা এক্সাম্পল দিই। মনে করি যে এসিটিএইচ, মনে করি একটা নিউরোএন্ডোক্রাইন টিউমার আমাদের এসিটিএইচ প্রোডাকশন করছে, যেটা কোনোভাবেই তার করার কথা ছিল না। অথবা সে হয়তো বা গ্রোথ হরমোন রিলিজ করতেছে, যেটা কোনোভাবেই তার করার কথা ছিল না। বাট এরকম কিছু নিউরোএন্ডোক্রাইন টিউমার আছে যেটা এরকম একটোপিক হরমোন প্রডিউস করতে থাকে। তাহলে আমরা নিউরোএন্ডোক্রাইন টিউমারে একটোপিক হরমোন প্রোডাকশনও দেখতে পারবো। আমরা নিউরোএন্ডোক্রাইন টিউমারে সেখানে ওর নর্মালি ওর নিজের যেই হরমোন প্রডিউস করার কথা সেটা আমরা দেখতে পারবো। এখন যে কোনো জায়গায় যদি নিউরোএন্ডোক্রাইন টিউমার যদি আসলে ডেভেলপ করে, পেশেন্টের বেসিক প্রেজেন্টেশন কী আসে? ওই টিউমারটা যেই হরমোনকে রিলিজ করে সেই হরমোন এক্সেসিভ পরিমাণে রিলিজ হওয়ার কারণে ওইটা রিলেটেড সিমটম অ্যারাইজ করে। এটা হচ্ছে বেসিক। এর পাশাপাশি কিছু কিছু জায়গায় এটা একটা টিউমার যেটা একটা ম্যাস ইফেক্ট হইতে পারে। সে ম্যাস ইফেক্ট বা আশেপাশে সারাউন্ডিং অ্যানাটমিক্যাল স্ট্রাকচারকে সে অবস্ট্রাক্ট করতেছে, কম্প্রেস করতেছে, এরকম ইফেক্ট নিয়ে আসতে পারে। তাহলে একটা হচ্ছে ম্যাস ইফেক্ট। সো মোস্ট অফ দ্য টাইম পেশেন্ট আসলে হরমোন রিলেটেড সিমটম নিয়েই আমাদের কাছে আসে, বাট ইন ফিউ অকেশনস পেশেন্ট হয়তো ম্যাস ইফেক্ট নিয়ে প্রথমে অ্যাপেয়ার করলো, সেরকমও হইতে পারে। বিকজ সামটাইমস এমন হয় যে নিউরোএন্ডোক্রাইন টিউমার থেকে যেই হরমোনগুলো রিলিজ হচ্ছে, সামটাইমস এরা ইনঅ্যাক্টিভেটেড অবস্থায় থাকে। সো সেইখানে আমি হরমোনাল সিমটমস ওইভাবে পাবো না, কিন্তু সেখানে ম্যাস ইফেক্ট আমি হয়তো বা পাইতে পারি সামটাইমস, সবসময় না। বাট আমরা এটা মাথায় রাখবো যে আসলে যেই হরমোন সে রিলিজ করে বেসিক্যালি ওইটার উপর বেস করে আমরা আসলে পেশেন্টের প্রেজেন্টেশন আসলে পেয়ে থাকি। এখন আমরা আজকে পার্টিকুলার আলোচনা করতে চাই জোলিঞ্জার-এলিসন সিনড্রোম নিয়ে। সো এটা ডেফিনেটলি একটা নিউরোএন্ডোক্রাইন টিউমার। টিউমারটার লোকেশন কোথায়? এই টিউমারটা সবচেয়ে বেশি পাওয়া যায় ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনামে, এবং এর বাইরে আরেকটা জায়গাতেও টিউমারকে পায়, সেটা হচ্ছে প্যানক্রিয়াস। তাহলে ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম অ্যান্ড প্যানক্রিয়াস, মোস্টলি এই দুইটা জায়গাতেই আমরা আসলে এদেরকে দেখি, এবং ডিওডেনামের ইনভলভমেন্ট সবচেয়ে বেশি। দিস ইজ দ্য কমনেস্ট সাইট ফর দিস টিউমার। এই টিউমারটা বৈশিষ্ট্য কী? এই টিউমারটার বৈশিষ্ট্য হচ্ছে তারা আসলে মোস্টলি আমরা দেখি যে গ্যাস্ট্রিনকে বেশি বেশি করে সিক্রেট করতে থাকে। তাহলে এটার প্রোডাক্ট হচ্ছে গ্যাস্ট্রিন। যে আমাদের জলিঞ্জার-এলিসন সিনড্রোম, এখানে যে টিউমারগুলো আছে এরা মোস্টলি আসলে গ্যাস্ট্রিন প্রডিউস করে। সো গ্যাস্ট্রিনোমা কথাটা অনেক জায়গায় ইউজ হয় এই জন্য, আসলে গ্যাস্ট্রিনোমা। সো এরা আসলে গ্যাস্ট্রিন নামক হরমোনটাকে বেশি বেশি করে রিলিজ করতে থাকে। এখন থিঙ্ক অ্যাবাউট ইট, গ্যাস্ট্রিন রিলিজড হলে আমার কি ইফেক্ট হবে? গ্যাস্ট্রিনের কাজ কি? গ্যাস্ট্রিনের মূল কাজই হচ্ছে আমাদের যেই স্টোমাক আছে সেই স্টোমাকের এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটার সিক্রেশনকে স্টিমুলেট করবে।
তাহলে গ্যাস্ট্রিন যত বেশি করে আসবে স্টোমাক থেকে অ্যাসিড তত বেশি সিক্রেশন হতে থাকবে। এখন যেই পার্সনের আমরা জোলিঞ্জার ইলিসন সিনড্রোম পাচ্ছি তার আলটিমেট ইফেক্ট হচ্ছে স্টোমাক থেকে প্রচুর পরিমাণে অ্যাসিড সিক্রেশন হতে থাকবে। সো যখন স্টোমাক থেকে প্রচুর পরিমাণে অ্যাসিড সিক্রেশন হবে, হোয়াট উইল হ্যাপেন হেয়ার? স্বাভাবিকভাবে এখানে পেশেন্টের পেপটিক আলসার ফর্মেশন হবে। পেশেন্টের আমি এখানে পেপটিক আলসার ডেভেলপ করতে দেখবো। মোস্টলি দেখা যাচ্ছে পেপটিক আলসারগুলো এখানে দুই জায়গায় আমরা পাই মোস্টলি। একটা পাবো স্টোমাকে, একটা পাবো আমরা ডুওডেনামে। এবং এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে মাল্টিপল আলসার থাকে। একটা নর্মাল পেপটিক আলসার ডিজিজ সেখানে সাধারণত সিঙ্গেল আলসারই মোস্ট অফ দ্য টাইমস আসলে পাওয়া যায়। বাট ইন কেস অফ দিস পেশেন্ট জলিঞ্জার এলিসন সিনড্রোম, সেইখানে আমরা আসলে মাল্টিপল আলসার পাই। সেখানে আমরা মাল্টিপল গ্যাস্ট্রোডিওডেনাল আলসার পাই। সো মাল্টিপল আলসার সেখানে আমরা আসলে পাচ্ছি। তাহলে এইটা, সো পেশেন্ট আলসারের জন্য প্রচণ্ড রকম পেইন নিয়ে আসে, টিপিক্যাল টু পেপটিক আলসার ডিজিজ, বাট ইন্টেন্সিটি বেশি। একটা নর্মাল পেপটিক আলসার ডিজিজ পেশেন্ট যেরকম পেইন নিয়ে আসে সিমিলার টাইপ অফ পেইন, জাস্ট পেইনের ইন্টেন্সিটিটা বেশি যেহেতু মাল্টিপল আলসার ফর্মেশন হয়। এর পাশাপাশি এই পেশেন্টের আরও কিছু প্রেজেন্টেশন থাকে। নর্মালি আমরা দেখি এখানে অনেক পেশেন্টের ডায়রিয়া ডেভেলপ করে। পেশেন্টের ডায়রিয়া থাকতে পারে, অনেক পেশেন্টের ক্ষেত্রেই ম্যাল অ্যাবজর্পশন হইতে পারে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে ম্যাল অ্যাবজর্পশনটা আসলে কেন হচ্ছে? ম্যাল অ্যাবজর্পশন হওয়ার কারণটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এই যে হাইপার সিক্রেশন অফ দ্য অ্যাসিড, এই এক্সেসিভ পরিমাণ অ্যাসিড যখন আমাদের ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামে আসলো, সেটা প্যানক্রিয়াটিক জুসে থাকা এনজাইমকে ইনঅ্যাক্টিভেট করে দেয়। তাহলে কি হলো? এখানে যেটা হয় যে এক্সেসিভ যে অ্যাসিড আছে সেই অ্যাসিড কি করতেছে, আমাদের প্যানক্রিয়াটিক এনজাইম যেগুলো ছিল সেগুলোকে সে আসলে ইনঅ্যাক্টিভেট করে দেয়। সো এই কারণে এই পেশেন্টের ডাইজেশন ঠিকমতো হবে না, অ্যান্ড দ্যাট উইল লিড টু ম্যাল অ্যাবজর্পশন। তাহলে পেশেন্টের একদিকে থাকবে ম্যাল অ্যাবজর্পশন, একদিকে থাকবে ডায়রিয়া, আর একদিকে থাকবে পেপটিক আলসার ডিজিজ। সো পেশেন্টের বেসিক প্রেজেন্টেশন অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া অ্যান্ড ম্যাল অ্যাবজর্পশন, এটাই পেশেন্টের বেসিক প্রেজেন্টেশন। এখন জলিঞ্জার এলিসন সিনড্রোম শুধু এককভাবে জলিঞ্জার এলিসন সিনড্রোম নিয়ে আসে না, আমরা একটা সিগনিফিক্যান্ট সংখ্যক পেশেন্টের ক্ষেত্রে এটার সাথে অ্যাসোসিয়েটেড আদার কিছু কন্ডিশন খুঁজে পাই। সো একটা কন্ডিশন আছে পার্টিকুলারলি, তার নাম হচ্ছে মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লেসিয়া টাইপ 1। এইটা একটা ক্লাস্টার অফ কন্ডিশন যেখানে আমরা একই সঙ্গে 3 জায়গায় টিউমার দেখতে পাই। সো কোথায় কোথায় টিউমার হয় আমরা একদম হেড টু টো যদি আসি, একটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, একটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড টিউমার, একটা হচ্ছে আমাদের যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, সেখানে কোনো টিউমার আছে বা হাইপারপ্লাসিয়া আছে। সো আমি না হাইপারপ্লাসিয়া লিখলাম, টিউমার বা হাইপারপ্লাসিয়া যেভাবে বলা যায়। আর একটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াটিক নিউরো এন্ডোক্রাইন টিউমার। সো সাধারণত মেন টাইপ 1 বা মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া টাইপ 1 এটা একটা ক্লাস্টার অফ কন্ডিশন যেখানে আমরা দেখছি পিটুইটারি গ্ল্যান্ডে টিউমার থাকে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড সেইখানে আমরা হাইপারপ্লাসিয়া দেখি, আর একটা হচ্ছে প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার থাকে। সো মোস্ট অফ দ্য টাইম প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার তো আসলে অনেক রকম হতে পারে, বাট তার মধ্যে একটা তো ডেফিনেটলি জোলিঞ্জার এলিসন সিনড্রোম তো আছে। সো যেই পেশেন্টের জোলিঞ্জার এলিসন সিনড্রোম আছে আমাকে অবশ্যই চেক করতে হবে এই পেশেন্টের এই দুইটা কন্ডিশন যেই সাথে কোএক্সিস্ট করে কিনা। এখন যদি পিটুইটারি গ্ল্যান্ড টিউমার হয়, দেখা যাচ্ছে যে অনেক পেশেন্টের ক্ষেত্রেই প্রোল্যাক্টিনোমা থাকে, অনেক পেশেন্টের ক্ষেত্রেই প্রোল্যাক্টিনোমা থাকে। সে হয়তো বা দেখা যাচ্ছে গ্যালাক্টোরিয়া নিয়ে আমার কাছে চলে আসতে পারে, গ্যালাক্টোরিয়া বা আদার কোনো ইনভলভমেন্টও হইতে পারে। সহজ কথা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে একটা টিউমার হবে, এটা জাস্ট ফর এক্সাম্পল দেখালাম। তাহলে পিটুইটারি গ্ল্যান্ড টিউমার ডেভেলপ করছে, সেইখান থেকে এক্সেসিভ পিটুইটারি হরমোন প্রডিউস হচ্ছে, সেইখান থেকে একটা সিমটম আসবে। আবার যখন প্যারাথাইরয়েড গ্ল্যান্ড হাইপারপ্লাসিয়া বা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে কোনো টিউমার হচ্ছে, তখন কি হবে? তখন আমরা দেখব পেশেন্টের প্যারাথাইরয়েড হরমোন বেশি বেশি করে রিলিজড হতে থাকবে। সো প্যারাথাইরয়েড হরমোন যদি বেশি বেশি করে রিলিজড হয়, হোয়াট ইজ দ্য আলটিমেট ফেট? হাইপার ক্যালসিমিয়া ডেভেলপ করবে। তাহলে আমাকে চেক করতে হবে এই পেশেন্টের হাইপার ক্যালসিমিয়া আছে কিনা। অ্যান্ড ফাইনালি এটা তো আছেই। তাহলে যে কোনো পেশেন্টের জলিঞ্জার এলিসন সিনড্রোম থাকলে মেন টাইপ 1 অ্যাসোসিয়েটেড আছে কিনা অবশ্যই চেক করতে হবে, বা এই কন্ডিশনগুলো থাকলে যদি এমন থাকে সেইখানেও আমাকে এইগুলো আসলে চেক করে দেখতে হবে যে এটা আছে কিনা।
তাহলে এই অ্যাসোসিয়েশনটা অবশ্যই মাথায় রাখতে হবে, বিকজ এমআরসিবি পার্ট 1-এ জলিঞ্জার-ইলিসন সিনড্রোম থেকে যতটা বেশি কোশ্চেন জলিঞ্জার-ইলিসন সিনড্রোম থেকে আসে তার থেকে বেশি অ্যাসোসিয়েশন থেকে প্রশ্ন আসে। সো এই অ্যাসোসিয়েশনটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে মোটা দাগে ক্লিনিক্যাল পার্সপেক্টিভ থেকে হিস্ট্রি আর এক্সামিনেশনের সময়, ইনভেস্টিগেশনের সময় এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। এখন আমি পার্টিকুলারলি একটা পেশেন্টের জলিঞ্জার-এলিসন সিনড্রোম আছে কিনা সেটাকে ডায়াগনোসিস করতে চাই। সো আমার ডায়াগনোসিস করার জন্য আমি আসলে কী করতে পারি। আগে একটা কথা বলি, আমরা একটা এই ধরনের পেশেন্ট যখন অ্যাবডোমিনাল পেইন থাকে, হ্যাঁ, পেপটিকাসের মতো প্রেজেন্টেশন হয়, কমনলি তাদেরকে আপার জি এন্ডোস্কোপি করা হয় আসলে। কিন্তু এইটা আমার ডায়াগনোসিসকে কনফার্ম করবে না, তবে সাজেস্টিভ হয়। ব্যাপারটা কীরকম, আমি যদি আপার জি এন্ডোস্কোপি করি আমি এখানে মাল্টিপল আলসার পাবো। আমি দেখবো যে মাল্টিপল আলসার স্টোমাকেও পাবো, ডুওডেনামেও পাইতে পারি। হ্যাঁ, ডুওডেনাম, হ্যাঁ, মাল্টিপল আলসার আসলে পাওয়া যায়, বাট এটা সাজেস্টিভ। এটা আমার স্ক্রিনিংয়ের জন্য আমরা করি না, ফর কনফার্মেটরি ডায়াগনোসিসও এটা আমাকে দেবে না। তাহলে প্রশ্ন হচ্ছে এখন আমি স্ক্রিনিং কীভাবে করব। সো ফর স্ক্রিনিং, এখন পরীক্ষায় কিন্তু এটা বলা হয় না যে আপার জি এন্ডোস্কোপি করবো। আপার জি এন্ডোস্কোপি হয়তো বা আগেই করে ফেলছে, সেটার রিপোর্ট হয়তো বা পরীক্ষাতে ইনফরমেশন হিসেবে দেওয়া থাকবে, বাট আমরা এইটাকে ডায়াগনস্টিক পারপাস বা স্ক্রিনিং পারপাসে কিন্তু আপার জি এন্ডোস্কোপি করি না, বাট পেশেন্টের ইভ্যালুয়েশনের জন্য এটা করতে হয়, দ্যাটস এ ডিফারেন্ট থিং। বাট স্ক্রিনিংয়ের জন্য আমি আসলে কী করবো? সো স্ক্রিনিংয়ের জন্য আমরা প্রথমে যেটা পেশেন্টকে করি, আমরা পেশেন্ট একটা সেরাম, ফাস্টিং, আমরা একটা গ্যাস্ট্রিন লেভেল দেখব। তাহলে একটা পেশেন্ট ফাস্টিং স্ট্যাটাসে থাকবে, লাইক রাতের বেলা একটা ওভারনাইট ফাস্টিং পিরিয়ড যাবে 8 ঘন্টা 9 ঘন্টার, এবং ফাস্টিং পিরিয়ড যাওয়ার পরে সকালবেলা গিয়ে আমি তার সেরাম গ্যাস্ট্রিন লেভেলটা চেক করব। নর্মালি ফাস্টিং লেভেলে গ্যাস্ট্রিন লেভেলটা কম থাকে নর্মালি, কিন্তু এই পেশেন্টের ক্ষেত্রে এটা বেশি হবে। তাহলে ফাস্টিং সেরাম গ্যাস্ট্রিন লেভেল আসলে এই পেশেন্টে বেশি পাবো। যখন আমি সেরাম গ্যাস্ট্রিন লেভেলটা ফাস্টিং স্ট্যাটাসে বেশি পাচ্ছি, তখন আমি স্ক্রিনিং পজিটিভ হইলো। এখন স্ক্রিনিং পজিটিভ হওয়ার পরে তারপরে আমি কনফার্মেটরি ডায়াগনোসিস করবো। এখন আমার কনফার্মেটরি ডায়াগনোসিস হচ্ছে সিক্রেটিন স্টিমুলেশন টেস্ট, এটা হচ্ছে এখন আমার কনফার্মেটরি ডায়াগনোসিস। এটা আমি কখন করছি? যখন সেরাম ফাস্টিং গ্যাস্ট্রিন লেভেল আমার কমে আসছে, তখন ওটা নর্মাল হইতো, কিন্তু সেরাম ফাস্টিং গ্যাস্ট্রিন লেভেল বেশি, তার মানে স্ক্রিনিং পজিটিভ হওয়ার পরে তখন আমি সিক্রেটিন স্টিমুলেশন টেস্ট আসলে করবো। এবং সিক্রেটিন স্টিমুলেশন টেস্টের বেসিক প্রিন্সিপাল হচ্ছে সিক্রেটিন স্টিমুলেট করলে অ্যাসিড সিক্রেশন ফল করবে। সিক্রেটিন যদি আমি কাউকে আইভি রুটে দিই, তখন দেখা যাবে পেশেন্টের অ্যাসিড লেভেল ফল করবে, কিন্তু এখানে সিক্রেটিন প্রোভাইড করার পরেও পেশেন্টের আমি দেখবো যে অ্যাসিড লেভেল ফল করে নাই, অ্যাসিড লেভেল বেশিই আছে। সো যদি এটা থাকে তাহলে বুঝবো যে সিক্রেটিন স্টিমুলেশন টেস্ট পজিটিভ, আর এটা পজিটিভ থাকলে আমাদের জলিঞ্জার-এলিসন সিনড্রোম ডায়াগনোসিস কনফার্মেশন হবে। সো এখানে আমি তাহলে কি করতেছি, ফর পেশেন্ট ইভ্যালুয়েশন হয়তো আমি এন্ডোস্কোপি করবো ডেফিনেটলি, কোনো আলসার আছে সেটাকে আমি আইডেন্টিফাই করবো, বাট ওটা আমার জলিঞ্জার-এলিসন সিনড্রোমের স্ক্রিনিংও না, সেটা আমার কনফার্মেশনও না। ফর স্ক্রিনিং আমি করতেছি ফাস্টিং গ্যাস্ট্রিন লেভেল, আর ফর কনফার্মেশন আমি করছি সিক্রেটিন স্টিমুলেশন টেস্ট। সিক্রেটিন স্টিমুলেশন টেস্টে নর্মাল অবস্থায় যেটা হবে, অ্যাসিড সিক্রেশন কমে আসবে, বাট এইখানে অ্যাসিড সিক্রেশন কমবে না, ওটা বেশি ছিল বেশিই থাকবে। সো ওইভাবে আমি আসলে কনফার্ম করতে পারি। সো দিস ইজ হাউ আমরা এখানে পেশেন্টকে আসলে ডিজিজটাকে ডায়াগনোসিস করব। এখন প্রশ্ন আসতে পারে যে আমাদের ট্রিটমেন্ট অপশন কী হবে। সো একটা ব্যাপার হচ্ছে আমরা এখানে হাই ডোজ পিপিআই দিই, দ্যাট ইজ ট্রু। আমরা এখানে হাই ডোজ পিপিআই দিই, লাইক রেগুলার ডোজিং পিপিআইতে আসলে যথেষ্ট না, হাই ডোজ পিপিআই লাগবে। সো হাই ডোজ পিপিআই দিব, বাট যেহেতু এটা একটা নিউরোএন্ডোক্রাইন টিউমার, সেখানে গ্যাস্ট্রিনোমা আছে, সার্জারি আমাদেরকে চিন্তা করতে হবে। সো এখানে ডেফিনেটলি হাই ডোজে পিপিআই প্রোভাইড করা হয়, বাট নিউরোএন্ডোক্রাইন টিউমারে আসলে ডেফিনেটিভ কিউ যদি আমরা চাই, সেখানে সার্জারিতে আমাকে অবশ্যই যেতে হবে। সো এই ছিল মোটামুটি আমাদের জলিঞ্জার-এলিসন সিনড্রোম নিয়ে আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।